বিপ্লব কি? বিপ্লব হলো একটা সমাজ এবং একটা শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন, আমূল পরিবর্তন। এটা হলো বিপ্লব। সংস্কার হলো এর লিমিটেড। সংস্কারের ক্ষেত্রে একটা বিরাজমান কাঠামো থাকে, বিদ্যমান কাঠামো থাকে, সেটার মধ্যে কিছু পরিবর্তন হয়, কিছু মেরামতি হয়, কিছু পুনর্গঠন হয়। এটা হলো সংস্কার। আর ক্ষমতার পালাবদল, এটা আপনারা সবাই বোঝেন, একজন গেল আরেকজন আসবে, দ্যাটস ইট। আচ্ছা, তাও আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। মনে করেন রাষ্ট্র ক্ষমতা হলো একটা চেয়ারের মতো বা একটা সিংহাসনের মতো। এই সিংহাসনের উপরে শাসক বসে থাকে। এখন আপনি এসে শাসককে এখান থেকে নামায় ফেললেন, ধাক্কা দিয়ে, টেনে, যেভাবে ইচ্ছা নামায় ফেললেন। এটা কি? এটা হলো সরকার পতন। আপনি তারপর চেয়ারে বসে গেলেন, এটা কি? ক্ষমতা দখল। চেয়ারে বসার পর আপনি চেয়ারটা রেনোভেট করলেন, নতুন করে বার্নিশ করলেন, নতুন করে রং করলেন, কোনো জায়গায় ছিঁড়ে গেছিল সেলাই করলেন, কোনো জায়গায় ঘুণ পোকা ছিল আপনি ওটা চেঞ্জ করলেন। এটা হলো সংস্কার। কিন্তু বিপ্লব কি? বিপ্লব হলো আপনি চেয়ারটা ডিসম্যান্টল করবেন, আপনি ওটা ভাঙবেন, নতুন করে তৈরি করবেন, এবং নতুন চেয়ারটা আগেরটার মতো হবে না, ডিফারেন্ট হবে। এবং প্রবলেম ওটা চেয়ার নাও হতে পারে, ওটা একটা টুল হতে পারে, দিবান হতে পারে। এটা হলো বিপ্লব। কাজেই এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি আবার প্রশ্নটা করি, জুলাইয়ের আন্দোলন কি বিপ্লব ছিল কিনা? জুলাইয়ের আন্দোলন বিপ্লব ছিল না। আপনারা চিন্তা করে দেখেন এখানে কি হয়েছে। এখানে শুধুমাত্র একটা কাজে সাফল্য আসছে, সরকার পতন, হাসিনার পতন হয়েছে। কিন্তু ক্ষমতা দখলটাও কিন্তু হয় নাই। যারা বিপ্লবের নেতৃত্ব দিছে তারা কিন্তু ক্ষমতা দখল করে নাই, বরং একটা মিক্সড ধরনের পাওয়ার শেয়ারিং হচ্ছে। এটা আমরা সবাই দেখতেছি এখন, রাইট? আচ্ছা, সংস্কারের ক্ষেত্রে আমরা এখনো বলতে পারতেছি না আসলে সংস্কার কতটুকু হবে। ইট স্টিল রিমেইনস টু বি সিন। প্রবাবলি সংস্কার হবে কিছু, নো ডাউট, বাট ডেফিনেটলি এখানে আসলে বিপ্লব হয় নাই। তাহলে এখন প্রশ্ন হলো, কেন এটা বিপ্লব হইল না? এতগুলো মানুষের কোরবানি, এত মানুষ অন্ধ হয়ে গেল, এত মানুষ পঙ্গু হয়ে গেল, এত কষ্ট, তাও এটা কেন বিপ্লব হয় নাই? এটার অ্যান্সারটা আসলে সহজ। কারণ এখানে কোনো বৈপ্লবিক আদর্শ ছিল না, এখানে কোনো বৈপ্লবিক পরিকল্পনা ছিল না, এখানে কোনো মতাদর্শ প্রতিষ্ঠার জন্য, কোনো আদর্শ বা আকীদা প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন হয় নাই। এখানে কোনো ম্যানিফেস্টো ছিল না, কোনো কিতাব ছিল না। ইনফ্যাক্ট মানুষ এখানে কোনো নেতার পিছনেও নামে নাই। ইনফ্যাক্ট এই পুরো আন্দোলনটার মজার বিষয় হলো যে মানুষ এখানে আসলে কোনো কিছুর ফরে নামে নাই। তারা এখানে নামছে বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? মানুষ এখানে নামছে গণহত্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। মানুষ এখানে নামছে আবু সাইদের উপর যে গুলি চালানো হয়েছে সেটার বিরুদ্ধে। মানুষ নামছে মুগ্ধ, আসহাবুল ইয়ামিন, ফাইয়াজদের উপর পাখির মতো গুলি করার বিরুদ্ধে। মানুষ নামছে আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে। এই যে লাশের চেয়ে মেট্রো রেল বেশি দামি, এই বয়ানের বিরুদ্ধে মানুষ নামছে। আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ নামছে, আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে মানুষ নামছে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ নামছে। কিন্তু মানুষ কোনো বৈপ্লবিক আদর্শের জন্য নামে নেই। পুরো প্রসেসটা একবার চিন্তা করে দেখেন। কোটা সংস্কার এটা কিন্তু একটা জনমানুষের ইস্যু না। মানুষ কিন্তু সমর্থন দিয়েছে অবভিয়াসলি, বাট এটার জন্য মানুষ রাস্তায় নামতো, রাইট? কিন্তু মানুষ শেষ পর্যন্ত নামলো কেন? কারণ হাসিনার লাগাম ছাড়া বক্তব্য, তার একটার পর একটা ব্লান্ডার, তার ব্রুটাল রিপ্রেশন, এসবের কারণে শেষ পর্যন্ত মানুষ চিন্তা করলো যে এবার একটা এসপারোসর হইতে হবে, শি মাস্ট গো। এভাবে আসলে একটা দেশ চলতে পারে না। এই কারণে মানুষ নামছে। এবং বেসিক্যালি শেখ হাসিনা পুরো দেশের মানুষকে তার বিরুদ্ধে আসলে ঐক্যবদ্ধ করছে। এটা ছিল এই বিপ্লবের গ্লু, মানে সরি, এই মুভমেন্টের গ্লু। এটা ছিল এই মুভমেন্টের গ্লু, কোনো আদর্শ না। এটা ছিল হাসিনার বিরুদ্ধে একটা গণবিস্ফোরণ, একটা পপুলার আপরাইজিং বেসিক্যালি, যদি সহজভাবে আমি বলি। মানুষের দীর্ঘদিনের জমে থাকা যে ক্ষোভ, রাগ, এই জুলুম মানুষ সহ্য করতে পারতেছে না, এবং মানুষের মনে হচ্ছে যে এইভাবে আসলে আমরা থাকতে পারবো না। এই কারণে মানুষ রাস্তায় নেমে আসছে। এবং আমি এই কথাটা লিখছি এবং এটা বারবার বলি, এবং আমি এটা আসলেই বিশ্বাস করি যে এই আন্দোলনের মূল উস্কানিদাতা শেখ হাসিনা, এটার প্রধান সমন্বয়ক শেখ হাসিনা, এটার প্রধান স্থপতি শেখ হাসিনা, এটার প্রধান ইঞ্জিন বা চালিকা শক্তি শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া এই আন্দোলন কখনো সরকার পতনের দিকে যায় না। আপনারা চিন্তা করে দেখেন, 30শে জুলাই সে যদি সবগুলো দাবি মেনে নেয়, কি হয়? তার সরকার পতন হয়? হয় না সরকার পতন। তাদের ফেরত যেতে হইতো তখন। সব দাবি মেনে নিচ্ছে, এখন তুমি কি করবে? তার ফেরত যেতে হবে। হয়তোবা তারা কয়েক মাস পর নতুন কোনো আন্দোলনে আসতে পারতো, সেটা ডিফারেন্ট কথা। কিন্তু আন্দোলন ওখানে শেষ হয়ে যায়। কিন্তু শেখ হাসিনা কি করলো? সে আলটিমেটলি এটাকে পতনের দিকে নিয়ে গেল। তার যে হিউব্রিস, তার যে অ্যারোগেন্স, তার যে অহংকার, এটা আলটিমেটলি তাকে পতনের দিকে নিয়ে গেল। এবং এইখানে আমি আসলে ফিরআউনের সাথে একটা মিল দেখতে পাই। ফিরআউনের কথাটা চিন্তা করে যে বনী ইসরাইল যখন লোহিত সাগরের সামনে গেল, মুসা আলাইহিস সালামের পেছনে পেছনে সাগর ভাগ হয়ে গেল, বনী ইসরাইল সাগরের মধ্যে চলে যাচ্ছে। ফিরআউনের কি দরকার ছিল তার পেছনে পেছনে যাওয়ার? সে কি গেইন করতো এখানে? বনী ইসরাইল তো চলে যাচ্ছে। বনী ইসরাইল তার পাওয়ার জন্য কোনো চ্যালেঞ্জ না। বনী ইসরাইল তার সিংহাসন নিতে চায় না। কিন্তু সে কেন যাচ্ছে? সে দেখতেছে তার সামনে একটা সমুদ্র লিটারালি ভাগ হয়ে গেছে, একটা সুপার ন্যাচারাল ইভেন্ট তার সামনে ঘটতেছে। সে বুঝতেছে এটা দুনিয়াবি কোনো শক্তির কাজ না। তাও সে কি করতেছে? তার মনে হলো যে না, এর পিছনে আমি যাই। এটা কেন? এটা তার অ্যারোগেন্স। সেই তো বলছিল আনা রাব্বুকুমুল আ'লা। এটা তার অহংকার।
এবং এই অহংকারটাই তার পতন নিয়ে আসছে। এবং সেম ব্যাপারটা আমি বলবো যে শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। আল্লাহ এইভাবেই তার পতনটা রাখছেন। কাদার আল্লাহ। এই আন্দোলন নিয়ে অনেক ধরনের তত্ত্ব আছে, অনেক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আপনারা শুনবেন। যেমন ধরেন কেউ আমেরিকার কথা বলবে, কেউ কালার রেভলিউশনের কথা বলবে, কেউ এনইডির কথা বলবে। এবং এই কথাগুলোর যে একেবারে মেরিট নাই আমি সেটা মনে করি না, এখানে কিছু মেরিট থাকতে পারে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুটো পয়েন্ট আমাদের স্বীকার করতে হবে। সে দুটো পয়েন্ট হলো, শেখ হাসিনার বিরুদ্ধে পুরা বাংলাদেশের অধিকাংশ মানুষ একসাথে হয়ে গেছিল, একটা ইজমা হয়ে গেছিল যে শি মাস্ট গো। এন্ড সেকেন্ড পয়েন্টটা হলো, দুনিয়া চালায় কে? আল্লাহ। আল্লাহ মালিকুল মুলক, আল্লাহ আল জব্বার আল মুতাকাব্বির, এবং আল্লাহ আল লতীফ আস-সাতুর। ওয়াল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তার কর্ম সম্পাদনে প্রবল, যদি অধিকাংশ মানুষ তা জানে না। অনেক মানুষের অনেক পরিকল্পনা থাকে, মাখলুকের অনেক পরিকল্পনা থাকে, অনেক ষড়যন্ত্র থাকে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে কার ইচ্ছা বাস্তবায়ন হয়? ওয়া মাকারু ওয়া মাকরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবাই পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করে, আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয়। ওয়ালা গালিবা ইল্লাল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। আমরা যেন একটা ব্যালেন্স পজিশনে থাকি। ব্যাপারটা যেন এমন না হয় যে আমরা চিন্তা করতেছি যে কেউ সেভিয়ার আসছে আসমান থেকে নেমে বাংলাদেশকে অনেক কিছু করে দিবে, এরকম কিছু আমরা চিন্তা করার দরকার নাই। আবার আমাদের এটাও চিন্তা করার দরকার নাই যে সবকিছুই মনে হয় ইলুমিনাতি করে বা আমেরিকা করে বা অমুক কেউ করে। ব্যাপারগুলো আসলে এরকম না। দুনিয়া কন্ট্রোল করেন আল্লাহ। যাই হোক, আমি মূল আলোচনায় যদি ফেরত চাই, আমরা শুরু করছিলাম একটা প্রশ্ন দিয়ে, এটা বিপ্লব কিনা? এটা বিপ্লব না। এটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে গণবিস্ফোরণ। এটা ছিল হাসিনার পতনের ব্যাপারে মানুষের মধ্যে যে মনোভাব অলরেডি চলে আসছিল সেটা একটা বাস্তবায়ন। এবং এই জন্যই মানুষ যখন বুঝতে পারছে যে আলটিমেটলি আর কোনো অপশন নেই, আমাদের রাস্তায় নেমে যেতে হবে, তখন হাসিনার পতনটা নির্ধারিত হয়ে গেছে। এটা হয়তো একদিন পরে হয়েছে, এক সপ্তাহ পরে হয়েছে, এটা এক বছর পরে হইতে পারতো, বাট প্রসেসটা শুরু হয়ে গেছিল। এবং একই কারণে এখন আমরা অনেক ধরনের কথা শুনতেছি যে সাহি সেকুলারিজম আসতে হবে, সাহি লিবারাল ডেমোক্রেসি আসতে হবে। এই ব্যাপারগুলো আসলে আসবে না। কেন আসবে না? কারণ মানুষ এগুলোর ব্যাপারে খেয়াল করে না। মানুষ এগুলো আসলে বোঝেও না, যারা বোঝে তারা চায়ও না। এগুলো হলো ৭২-এর সংবিধানের মতো একটা বিষয়, যেটা আপনি মানুষের গায়ের উপর রেখে চালাই দিচ্ছেন। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য পিপল ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিংস। সো আলটিমেটলি অনেক কথাবার্তা আমরা শুনবো, নয় রাজনৈতিক বন্দোবস্ত, তারপর সেকুলারিজম, ভালো সেকুলারিজম, লিবারাল ডেমোক্রেসি, বাট এগুলো আসলে আসবে না। কিছু সংস্কার হয়তো আসতে পারে, কিছু সংস্কার আসতে পারে। প্রবাবলি আমরা হয়তো দেখতে পাবো যে কেউ ২ টার্মের বেশি প্রধানমন্ত্রী হবে না, এরকম কিছু হতে পারে। প্রধানমন্ত্রীর অফিস এবং প্রেসিডেন্টের অফিস একটা পাওয়ার ব্যালেন্স হয়তো আসতে পারে, এটা হতে পারে, সমস্যা নেই। বাট অনেক গ্রাউন্ড ব্রেকিং কোনো চেঞ্জ আসবে এটা মনে করার কারণ আমি দেখি না। এটা হলো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেন যেটা, সেটা হলো এটা কি বিজয় কিনা, এটা কি স্বাধীনতা কিনা? এই প্রশ্নের অ্যান্সারটা আসলে অলরেডি স্পষ্ট হয়ে যাওয়া উচিত। তাও এটা আসলে বিজয় না, এটা সর্বোচ্চ একটা আংশিক বিজয় আমরা বলতে পারি, বাট এটা কোনো অর্থেই, কোনো সেন্সে এটা সামগ্রিক বিজয় হইতে পারে না। এটা কেন পারে না? এটার অনেকগুলো রিজন আছে, বাট আমি কিছু রিজন একটু আগে আলোচনায় চলে আসছে, বাট আমি আরো কয়েকটা রিজন বলি। প্রথম কারণটা হলো পোস্ট কলোনিয়াল স্টেট, উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র, একটা কঠিন বাংলা শব্দ। এটা একটা কারণ যে এই কাঠামোটা রেখে আপনি আসলে কখনো স্বাধীন হতে পারবেন। এটা মানে কি? এটা মানে সহজভাবে বলি, একসময় এটা ছিল আমাদের রাজত্ব, এটা আমাদের রাজত্ব ছিল। এটা পারফেক্ট ছিল না, এখানে অনেক সমস্যা ছিল, কিন্তু এটা আমাদের রাজত্ব ছিল। কিন্তু তারপর ফিরিঙ্গিরা আসছে, ব্রিটিশরা আসছে, ইউরোপিয়ানরা আসছে, এবং তারা এসে আমাদেরকে তাদের গোলাম বানাইছে, তারা এসে আমাদেরকে তাদের দাস বানাইছে, এবং তাদের একটা সিস্টেম আমাদের উপর চাপাই দিয়েছে। এইটাই হলো কলোনিয়াল রাষ্ট্র। এবং এই কলোনিয়াল রাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো দুটা, একটা হলো কন্ট্রোল, একটা হলো এক্সপ্লয়টেশন, নিয়ন্ত্রণ এবং শোষণ। আর কোনো উদ্দেশ্য নেই। কলোনিয়াল যে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র, এটার উদ্দেশ্য ছিল এই দুটা। কলোনিয়াল যে পুলিশ, এটার উদ্দেশ্য ছিল এই দুটা। কলোনিয়াল যে সেনাবাহিনী, এটার উদ্দেশ্য ছিল এই দুটা। আজকে ফিরিঙ্গিরা নাই, ওরা চলে গেছে, অনেক আগে চলে গেছে, কিন্তু ওদের যে সিস্টেম সেটা রয়ে গেছে। আজকে আমাদের যে ব্যুরোক্রেসি আছে সেটা কলোনিয়াল ব্যুরোক্রেসির কন্টিনিউয়েশন, ধারাবাহিকতা। আজকে আমাদের যে পুলিশ বাহিনী আছে সেটা কলোনিয়াল পুলিশ বাহিনীর ধারাবাহিকতা। এবং উপমহাদেশের যে সেনাবাহিনীগুলো আছে এগুলো সবগুলো ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ধারাবাহিকতা। এটা ভেঙেই, মানে এটা থেকেই পাকিস্তান আর্মি এবং ইন্ডিয়ান আর্মি হয়েছে, এবং দেন সেখান থেকে বাংলাদেশ আর্মি হয়েছে। এগুলো হিস্টোরিক্যাল ফ্যাক্ট, কেউ ডিনাই করতে পারবে না। সো যেই কাঠামোটা তৈরি হয়েছিল নিয়ন্ত্রণের জন্য এবং কন্ট্রোল করার জন্য, সেই কাঠামোটাকে রেখে দিয়ে আপনি আসলে কিভাবে স্বাধীন হবে, কিভাবে বিজয়ী হবে, এটা পসিবল না। এটা গেল একটা রিজন। আরেকটা রিজন হলো মডার্ন স্টেট ইটসেলফ। এই যে আমি নিয়ন্ত্রণের কথা বললাম আর শোষণের কথা বললাম, এটা কিন্তু শুধু কলোনিয়াল রাষ্ট্রের বৈশিষ্ট্য না, এটা মডার্ন স্টেটেরও বৈশিষ্ট্য। আধুনিক যে রাষ্ট্র সেটা ইনহেরেন্টলি একটা ডমিনেটিং, কন্ট্রোলিং, অথরিটেরিয়ান মেশিনারি। এটা এমন একটা যন্ত্র যার উদ্দেশ্য হলো শোষণ করা এবং নিয়ন্ত্রণ করা। এবং এটা শুধুমাত্র আমাদের মতো তৃতীয় বিশ্ব বা গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য না, এটা পুরো বিশ্বে। আমাদের দেশে একটা ধারণা আছে যে হাসিনার যে সেকুলারিজম ওটা ছিল ভাইভ সেকুলারিজম বা মওদু সেকুলারিজম, আর
আমেরিকাতে যেটা আছে বা ইংল্যান্ডে যেটা আছে বা মতান্তরে ফ্রান্সে যেটা আছে, এটা হলো সাহি সেকুলারিজম। কিন্তু এই যে নিয়ন্ত্রণের ব্যাপারটা, কন্ট্রোলের ব্যাপারটা, এটা সেখানেও আছে। এটা নিয়ে অনেক একাডেমিক আলোচনা আছে, আমি সেই আলোচনায় যাবো না। আমি আপনাদের একটা এক্সাম্পল দিব, যে এক্সাম্পলটা আপনারা সবাই দেখছেন। সেটা হলো কোভিডের কথা চিন্তা করে দেখেন, বিশেষ করে লকডাউন এবং ভ্যাকসিনের কথা। আচ্ছা, সেকুলারিজম এবং লিবারাল ডেমোক্রেসি আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, স্বাধীনতা, অধিকার, এরকম অনেক কথা বলবে। বাট লকডাউনের সময় কি হয়েছে চিন্তা করে দেখেন তো। একদিনের মধ্যে আপনার সব অধিকার, আপনার সব স্বাধীনতা নাই, শেষ। আপনি ঘরের বাইরে যেতে পারবেন না, চাকরিতে যেতে পারবেন না, মসজিদে যেতে পারবেন না। কারো বাপ মারা গেছে, সে বাপকে দাফন করতে যেতে পারতেছে না। কারো বাচ্চা হসপিটালে, সে তার কাছে যেতে পারতেছে না। এটা কি? এটা টোটাল কন্ট্রোল আপনার জীবনের উপরে। এবং আমরা দেখছি যেখানে রাষ্ট্র যত শক্তিশালী, সেখানে লকডাউন তত টাইট। আমাদের মতো দেশগুলোতে রাষ্ট্র পুরোপুরিভাবে অতটা শক্তিশালী না, যে কারণে আমরা কিছুটা মুভমেন্টের সুযোগ পাইছি। কিন্তু আপনি যদি ওয়েস্টের দিকে তাকান, দেখবেন সেখানে এক্সট্রিমলি টাইট ভাবে লকডাউনগুলো এনফোর্স করা হয়েছে। তো এই যে লকডাউন, এটা কিন্তু আপনি দেখেন, এটা আপনার সমস্ত অধিকার, স্বাধীনতাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলা হলো। এটা একটা ডিপ্রেশন, এটা একটা কর্তৃত্ববাদ, এবং এটা সেকুলার ডেমোক্রেসিগুলাই করতেছে। এবং এর মধ্যেও আমরা দেখছি যে দুটো অংশ হয়ে গেছে, যে সাধারণ মানুষ লকডাউনের মধ্যে বাসায় বসে আছে, পাগল হয়ে যাচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে এলিট যারা, তারা পার্টি করে বেড়াচ্ছে, এরকম খবর আসে, খবর পার্টি করে বেড়াচ্ছে। ওদিকে মানুষজন মেন্টাল হেল্পলাইনে ফোন করতে করতে এই হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাইতেছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, এরপর দেখেন লকডাউনের পর কি আসলো? ভ্যাকসিন না নিলে আপনি দুনিয়াতে অচল, আপনার ভ্যাকসিন নিতেই হবে। আপনার শরীরের মধ্যে আপনি একটা আনটেস্টেড এক্সপেরিমেন্টাল ড্রাগ নেবেন, এখানে আপনার কোনো সে নাই। আপনাকে বেসিক্যালি কোয়ার্স করা হলো এটা নেওয়ার জন্য, নইলে আপনি হজেও যেতে পারবেন না, এরকম একটা অবস্থা, তাই না? তো এর যে টোটাল কন্ট্রোল আর কি হইতে পারে? এটা কোনো মেটাফরিক্যাল কন্ট্রোল না, এটা কোনো রূপক কন্ট্রোল না, এটা রিয়েল কন্ট্রোল। আপনার চলাফেরাকে কন্ট্রোল করতেছে, আপনার শরীরের মধ্যে আপনি কি দিবেন সেটাকে কন্ট্রোল করতেছে। এবং এই সব কিছু কে করতেছে? সেকুলার রাষ্ট্র। যে সেকুলার রাষ্ট্র সাপোজিটলি আপনাকে কি দেয়? স্বাধীনতার অধিকার দেয়। এটা হলো তার অবস্থা। আধুনিক রাষ্ট্রের যে তত্ত্ব, এটার অন্যতম জনক বলা হয় থমাস হবসকে, ব্রিটিশ ফিলোসফার। থমাস হবস রাষ্ট্রকে কল্পনা করছিল লেভায়াথান হিসেবে। লেভায়াথান মানে কি? লেভায়াথান হলো একটা পৌরাণিক জীব, একটা মিথিক্যাল ক্রিচার। বাইবেলে এটার কথা আছে। এটা হলো একটা সামুদ্রিক জীব, যেটার আকার অত্যন্ত বড়, এটাকে হারানো যায় না, এটা এতটা বড়, ওভারকাম করা পসিবল না। তো হবস রাষ্ট্রকে চিন্তা করছিল একটা দানবীয় শক্তি হিসেবে, এবং বাস্তবে তাই হয়েছে। রাষ্ট্র একটা দানবীয় শক্তিতে পরিণত হয়েছে, একটা সর্বব্যাপী ভয়ঙ্কর দানবে সে পরিণত হয়েছে, যে নিজেই আইন বানায়, যে নিজেই আইনের ব্যাখ্যা করে, এবং যে নিজেই আইনের প্রয়োগ করে। রাষ্ট্রের উপরে কোনো রেফারেন্স নাই, সবার উপর রাষ্ট্রসূত্র, তাহার উপর নাই। রাষ্ট্র হলো অ্যালফা এন্ড দি ওমেগা, এরকমই অবস্থা। এবং আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদে পদে রাষ্ট্র আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, রাষ্ট্র আপনাকে সার্ভেইল করতে চায়। বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট, আপনার কল হিস্ট্রি থেকে আপনার চ্যাট লগ, আপনার ব্রাউজিং ডেটা, সবকিছু, আপনার মানে প্রত্যেকটা ট্রানজাকশন, আপনার ইনকাম ট্যাক্স, প্রতিটা জিনিসে রাষ্ট্র এসে হাত ঢুকায়, সে নিয়ন্ত্রণ করতে চায়, সে সার্ভেইল করতে চায়। এবং এটাই হলো পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না যে এই মাত্রার নিয়ন্ত্রণ, এই মাত্রার এক্সপ্লয়টেশন কোনো সিস্টেমের মাধ্যমে হয়েছে, যেটা সেকুলার সিস্টেমের মাধ্যমে হয়েছে। কাজেই এবং এটাই হলো আসলে আধুনিক রাষ্ট্রের সভরেন্টির অর্থ। সার্বভৌমত্বের কথা আমরা বলি না, এটাই হলো সার্বভৌম শক্তির সত্যিকারের অর্থ। সার্বভৌম শক্তির প্রকৃত রূপ হলো এটা। যারা আপনারা জানতে চান এই ব্যাপারে, একজন জার্মান ফিলোসফার ছিল কার্ল শ্মিট, আপনারা তার লেখা পড়ে দেখতে পারেন, সেই ব্যাপারটা খুব ডিটেইলে আলোচনা করছে। আজ পর্যন্ত এটা কোনো রিফিউটেশন আসে নাই, কারণ এটাই বাস্তব, এটি সভরেন্টির অর্থ। কাজে আধুনিক রাষ্ট্রের মধ্যে আপনি আসলে কখনো মুক্তি পাবেন না, বিজয় পাবেন না। আধুনিক রাষ্ট্র আপনাকে কি দিবে? সে আপনাকে গাঁজা খাওয়ার স্বাধীনতা দিবে, মদ খাওয়ার স্বাধীনতা দিবে, জিনা করার স্বাধীনতা দিবে, এলজিবিটির স্বাধীনতা দিবে। এগুলো দিয়ে সে আপনাকে ভুলায় রাখবে, কিন্তু আসল স্বাধীনতা সে আপনাকে দিতে পারবে না। মজার ব্যাপার হলো, আজকে আমাদের এখানে যারা অনেক বৈপ্লবিক কথাবার্তা বলতেছে, তাদের দাওয়াতের মধ্যে আসলে বৈপ্লবিক কিছু নাই। তারা বেসিক্যালি ওয়েস্ট থেকে ধার করা কিছু টার্মিনোলজি এবং কিছু ধারণা প্রচার করতেছে, এবং এমন সব টার্মিনোলজি এবং ধারণা যেগুলো ওয়েস্টে অলরেডি অবসলিট হয়ে গেছে, তামাদি হয়ে গেছে। ওয়েস্টে আপনি দেখেন লিবারাল ডেমোক্রেসি ইজ অন দ্য রিট্রিট। পুরা পশ্চিমা বিশ্বে এখন একদিকে ফার রাইট, অন্যদিকে ফার লেফট, অর্থাৎ উগ্র ডানপন্থী এবং উগ্র বামপন্থীদের উত্থান হচ্ছে। এবং এই দুটার মাঝখানে যেটা আছে, ভ্যানিলা যেটা, সেটা হলো লিবারাল ডেমোক্রেসি, যার আবেদন হারাচ্ছে। এবং মাল্টিপোলার বিশ্বের কথা আপনারা সবাই শোনেন, মাল্টিপোলার বিশ্বে লিবারাল ডেমোক্রেসি ভাত নেয়। এবং এটার যে বয়ানগুলো আছে অলরেডি এগুলো সব ভেঙে যাচ্ছে। লিবারাল ডেমোক্রেসির প্রধান একটা বয়ান হলো মানবাধিকার। গাজা জেনোসাইড আমরা দেখছি যে মানবাধিকার বলে আসলে কিছু নাই। গাজাতে কি হয়েছে আমরা জানি, এটা আসলে বলতে গেলে ট্রমাটিক একটা এক্সপেরিয়েন্স হয়ে যাবে। মানে বাবা তার বাচ্চার কাছে গেছে, বাচ্চার ডেড বডি নাই, পলিথিনের ভিতরে করে সে ছিন্ন বিচ্ছিন্ন কিছু অংশ নিয়ে আসতেছে। মানবাধিকার কোথায়? যারা মানবাধিকার কথা সবচেয়ে বেশি বলে তারা হলো ইসরায়েলকে উইপেন্স দিচ্ছে, পলিটিক্যাল ক্লাউড দিচ্ছে, রাইট? সো মানবাধিকার কোথায়? মানবাধিকার বেসিক্যালি একটা আদর্শিক হাতিয়ার, যেটা ইউজ করে ওয়েস্ট তাদের জিওপলিটিক্যাল
ইন্টারেস্ট অ্যাডভান্স করে, তাদের নিজেদের স্বার্থ হাসিল করে। একই কথা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে, কই আন্তর্জাতিক আইন কই? ইসরায়েল নানা জায়গায় গিয়ে অ্যাটাক করতেছে, কনসুলেটের ভেতরে গিয়ে অ্যাটাক করছে, যেটা কখনো হয় নাই। কই আইন কোথায়? নাই। এগুলো রেটরিক, যেগুলো ওয়েস্ট তাদের ইচ্ছা মতো ইউজ করে তারপর ফালায় দেয়। কিন্তু আমরা এগুলো বিশ্বাস করে বসে আছি, আমরা মনে করছি এটা মনে হয় অনেক বৈপ্লবিক কিছু একটা। এবং ফাইনালি আপনি দেখেন গাজা এটাও প্রমাণ করছে যে ডেমোক্রেসি অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। কেন এটা আমি বলতেছি? দেখেন ওয়েস্টে অনেক মানুষ কিন্তু গাজা জেনোসাইডের বিপক্ষে, তারা এটার বিরুদ্ধে রাস্তায় মার্চ করছে, তারা প্রতিবাদ করছে, এটা আপনার স্বীকার করতে হবে এবং আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি, আর তারা হেদায়েত করে। কিন্তু তাও তারা এটা বন্ধ করতে পারতেছে না। অনেক মানুষ এটার বিরুদ্ধে, কিন্তু তারা এটা বন্ধ করতে পারতেছে না। এটা কেন? কারণ তারা যাকেই ভোট দিচ্ছে দেখা যাচ্ছে যেই ক্ষমতায় আসতেছে সে জায়নিস্টদের পকেটে এবং সে গ্লোবাল এলিটদের পকেটে। তার মানে হলো ডেমোক্রেসির মধ্যে আবারও ডেমোক্রেসির যেটা আতুরঘর, সেই জায়গাতেও এটা আসলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে না। ডেমোক্রেসি নিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ক্যান বি হ্যাকড। ইট ক্যান বি হ্যাকড ভেরি ইজি, যেটা আমরা দেখতেছি। কাজেই এত কিছুর পরও যারা ওই মানধাত্তা আমাদের লিবারাল ডেমোক্রেসির কথা বলতেছে অনেক বৈপ্লবিক বয়ান হিসেবে, তারা আসলে ওয়ার্ল্ডের ট্রেন্ডটা বুঝতেছে না হয়তো, এবং তারা একটা ডেট এক্সপায়ার্ড মাল বিক্রি করার চেষ্টা করতেছে। তারা বিপ্লবের কথা বলতেছে, বাট তারা পশ্চিমা প্যারাডাইম থেকে বের হইতে পারতেছে না। তাদের মধ্যে পশ্চিমা আদর্শ নিয়ে এক ধরনের ফিক্সেশন আছে, তাদের মধ্যে পশ্চিমা থিওরি নিয়ে এক ধরনের ফেটিশিজম আছে। পশ্চিম যেটা বলছে ওটাই সঠিক, পশ্চিম যেটা বলছে ওটাই সমাধান, অল্প স্বল্প কিছু চেঞ্জ করতে হবে, লিবারাল ডেমোক্রেসি উইথ বাংলা ক্যারেক্টারিস্টিক্স, এটা হলেই হয়ে যাবে। এই হলো তাদের প্রস্তাবনা। তো এগুলো করে আসলে আলটিমেটলি কোনো সমাধান হবে না। সো আমরা যদি আগের কথায় ফেরত চাই, এটা কি বিজয় ছিল কিনা, এটা মুক্তি ছিল কিনা? না, এটা ছিল না। যদি সহি সেকুলারিজম বা সহি লিবারাল ডেমোক্রেসি আসে, যেটা আসবে না, যদি আসে তাও সেটা বিজয় এবং মুক্তি হবে না। তাহলে মুক্তি কিসে? বাস্তবতা হলো আমাদের মুক্তি এবং পুরো বিশ্বের মুক্তি হলো ইসলামের মধ্যে। এটা আমি রেটরিক্যালি বলতেছি না, আমি ট্রুলি এটা বিশ্বাস করি। এটা ইসলামের মধ্যে আল্লাহর গোলামি মেনে নেওয়ার মধ্যেই হলো সৃষ্টির মুক্তি। কথাটা অনেকটা প্যারাডক্সিক্যাল লাগতে পারে যে গোলামির মধ্যে মুক্তি কিভাবে, কিন্তু এটাই বাস্তবতা। এটা 100% একটা লজিক্যাল কথা। কেন লজিক্যাল কথা? কারণ হলো দুনিয়ার বাস্তবতা হলো দুনিয়াতে আসলে সত্যিকার অর্থে কোনো ফ্রিডম নাই। এখানে অ্যাবসলিউট কোনো ফ্রিডম হয় না। প্রত্যেকটা ব্যবস্থায় আপনার কারো না কারো আনুগত্য স্বীকার করে নিতে হয়, আপনার কিছু না কিছুর উপর ঈমান আনতে হয়, কোনো না কোনো বিষয়কে আপনার ধ্রুব সত্য হিসেবে স্বীকার করতে হয়। এটা থেকে আপনি বের হইতে পারবেন না। ভ্যালু নিউট্রাল কোনো সিস্টেম হয় না, নিরপেক্ষ কোনো সিস্টেম হয় না। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে একটা না একটা রব থাকে যেটাকে মেনে নিতে হয়। এবং অ্যাবসলিউট আমরা মানে এর কথা বলে ফ্রিডম অফ স্পিচের কথা বলে, অ্যাবসলিউট ফ্রিডম অফ স্পিচ বলে কিছু নাই, অ্যাবসলিউট স্বাধীনতা বলে কোনো কিছু নাই। প্রত্যেকটা স্বাধীনতা হলো একটা বাউন্ডারির মধ্যে দেওয়া স্বাধীনতা। দাবা খেলার সময় চিন্তা করেন, যখন আপনি কেউ যদি দাবা খেলে, সে দাবা খেলার নিয়ম মেনে যে কোনো চাল দিতে পারে, কিন্তু নিয়ম সে চেঞ্জ করতে পারে না। নিয়মটা মেনে তাকে খেলার টেবিলে বসতে হয়। সেম জিনিস, যে কোনো সিস্টেমে ওই সিস্টেমের নিয়ম মেনে আপনি স্বাধীন, কিন্তু এই নিয়মগুলো আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। কাজে প্রকৃত অর্থে আসলে কোনো স্বাধীনতা নাই। মানুষ প্রত্যেকটা সিস্টেমে কারো না কারোর সামনে সাজদা করে। আমরা করতেছি না, আধুনিক মানুষ করতেছে না। আধুনিকতা আপনাকে রাষ্ট্রের গোলাম বানাইছে, আপনাকে মুক্ত বাজারের গোলাম বানাইছে, আপনাকে নফসের গোলাম বানাইছে। কাজে ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু হলো গায়রুল্লাহর গোলামি করা, আর ইসলাম হলো আল্লাহর গোলামি করা। তো আপনি কার গোলামি করবেন? আপনি মানুষের গোলামি করবেন, মাখলুকের গোলামি করবেন, নাকি আপনি আল্লাহর গোলামি করবেন? কাজে সত্যিকারের মুক্তি হলো গায়রুল্লাহর ইবাদত থেকে বের হয়ে এসে এক আল্লাহর দাসত্ব মেনে নেওয়া। যখন আপনি এটা করবেন, তখন আমরা মানুষ হিসেবে আমাদের যে কসমিক রোল, আমাদের যে মহাজাগতিক ভূমিকা আল্লাহ আমাদের জন্য ঠিক করে দিয়েছেন খলিফা হিসেবে, তখন সেটা আমরা পালন করতে পারবো। তখন আমরা পুরো সৃষ্টির সাথে হারমোনিতে আসতে পারবো। আধুনিকতা প্রকৃতিকে ডমিনেট করতে চায়, কন্ট্রোল করতে চায়, এটা করতে গিয়ে সে ক্লাইমেট ক্যাটাস্ট্রফি করে ফেলছে। কিন্তু আপনি যখন আল্লাহর দাসত্ব মেনে নেবেন, তখন আপনি এটার সাথে হারমোনিতে আসতে পারবেন। এখানেই আপনি প্রকৃত মুক্তি পাবেন। এটা ছাড়া সত্যিকার অর্থে কোনো স্বাধীনতা নাই। আপনার জিডিপি যত হোক, আপনার যতগুলো মেট্রো রেল থাকুক, আপনার যত মাথা পিছু যত ইচ্ছা হোক, আপনার রাস্তা যত সুন্দর হোক, মুক্তি নেই। কমফোর্ট আছে, মুক্তি নেই।